আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার আপডেট ও মুদ্রা বাজারের খবরাখবর। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। বিদেশি প্রতিষ্ঠানের অনাগ্রহে অনিশ্চয়তায় পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আগ্রহী হচ্ছে না কোম্পানিগুলো। এমন অবস্থায় অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহের ঝুঁকি তৈরি হয়েছে। সংকট মোকাবেলায় বিদেশিদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। মিনা ফেরদৌসের প্রতিবেদন। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গত বছরের মার্চে পেট্রোবাংলার দরপত্র কিনেছিল বিদেশি 7 কোম্পানি। জমা দেওয়ার কথা ছিল ডিসেম্বরে, তবে দরপত্র দাখিল করেনি কোনো কোম্পানি। এর কারণ জানতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে 2 দফায় চিঠি দেয় পেট্রোবাংলা। তবে চিঠির উত্তর দিয়েছে মাত্র 2টি প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের শেভরন ও এক্সন মোবিল। দরপত্র জমা না দেওয়ার পেছনে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন তারা। এসবের মধ্যে রয়েছে পেট্রোবাংলার জরিপের তথ্যের দাম বেশি রাখা ও পাইপলাইন নির্মাণের খরচের তথ্য উল্লেখ না থাকা। চিঠির উত্তর পাওয়ার পর অসঙ্গতির অভিযোগগুলো পর্যালোচনা করে দেখছে পেট্রোবাংলা। সংস্থা প্রধান বলেছেন, সব বিবেচনা শেষে আবারও আহ্বান করা হবে দরপত্র। টেন্ডার ডকুমেন্টে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল, আমরা বলেছি যে এগুলির ব্যাপারে ওনাদের মতামতটা দেওয়ার জন্য, যে কোনো পয়েন্টে ওনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমরা ওটা রিভাইভ বা আলোচনা করব এবং রিভিউ করব যে কিভাবে টেন্ডার ডকুমেন্টের কন্ডিশনসগুলো দেশের স্বার্থ রক্ষা করে দিলে আমরা সমুদ্রের গ্যাস উত্তোলনের ব্যাপারে তাদের আমরা টেন্ডারার হিসাবে পেতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি প্রতিষ্ঠানগুলো অনাগ্রহ দেখানোয় অনিশ্চিত হয়ে পড়েছে সমুদ্রে জ্বালানি সম্পদ অনুসন্ধান কার্যক্রম। এতে আগামী দিনে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহে ঝুঁকি দেখা দিতে পারে। তারা যদি এইখানে এক্সপ্লোরেশনে ঢোকে, তারপরে কি হবে এটার ব্যাপারে তারা নিশ্চিত না। তারা এটা কিভাবে হ্যান্ডেল করে, যেখানে ঝুঁকিপূর্ণ থাকে বেশি, সেখানে তারা ওই যে সুবিধাগুলা দেখে, কত বেশি সুবিধা আছে। তা আমাদের যে সুবিধাগুলো দিয়েছি এগুলো নর্মাল কন্ডিশনের জন্য ঠিকই আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ কন্ডিশনের জন্য আরও বেশি সুবিধা দেওয়া দরকার। অগভীর সমুদ্রের 4 ও 9 নম্বর ব্লকের ইজারা রয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ONGCর কাছে। তাদের সঙ্গে 2014 সালে 8 বছরের চুক্তি হয়। এখন এই চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করছে পেট্রোবাংলা। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। দর্শক, সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে আমরা প্রতিবেদন দেখলাম। সেখানে আসলে বিদেশি যে কোম্পানিগুলো দরপত্র কিনেছিল তাদের মধ্যে কেউই আসলে দরপত্র জমা দেয়নি এবং তার কারণ অনুসন্ধানে এখন কাজ করছে পেট্রোবাংলা, এবং তারা আসলে এই কোম্পানিগুলোকে কিভাবে আগ্রহী করা যায় সেই বিষয়ে তারা এখন বিবেচনা করছে এবং বিশেষজ্ঞরা এই ব্যাপারে মতামত দিয়েছেন। আমরা এই বিষয় সহ আসলে জ্বালানি নিরাপত্তায় আমাদের এই মুহূর্তে করণীয় কি, সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আপনি প্রতিবেদনটি দেখছিলেন এবং সেখানে আসলে যেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আসলে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের যে বিষয়টি, সেটি দীর্ঘদিন ধরেই আসলে কথাবার্তা চলছে, কিন্তু আমরা কোনো অগ্রগতি এখন পর্যন্ত দেখছি না। যেই বিদেশি কোম্পানিরাও সেখানে আগ্রহ দেখাচ্ছে না। এখানে আসলে সমস্যা কি দেখেন আপনি? প্রথম দেখি যে আজকে যদি সব কোম্পানি আমাদের আহ্বানে সাড়া দিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়তো সমুদ্রে, তাতে কি খুব এই মুহূর্তে আমরা আমাদের জ্বালানি সংকট বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সমাধান পেয়ে যেতাম? নিশ্চয়ই না। কিছুক্ষণ আগে ভারতের ভারতীয় কোম্পানির কাছে আমরা 2টো ব্লক 8 বছর মেয়াদি লিজ দিয়ে রেখেছি। তারা যথাযথভাবে অনুসন্ধান করলে নিশ্চিত হতো যে সেখানে গ্যাস পাওয়া যাবে কি যাবে না। পাওয়া গেলে এতদিনে উত্তোলনের কাজও শুরু হতে পারত। সে 8 বছরে কিছু হয়নি। 2012 সালের দিকে, 10-12 সালের দিকে আপনার কনকোফিলিপসের কাছে তৎকালীন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে ইজারা দিয়েছিল, তাদের অগ্রগতি কি জানা যায়নি। তো এইসব ওই লিজের ব্যাপারগুলো
যে একেবারেই বন্ধ ছিল বা একেবারেই কোনো কিছু করা হয়নি সেটা তেমন নয়, কিন্তু অগ্রগতি নেই, এই বিষয়টি হচ্ছে বড় কথা। এখন আমরা যদি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতামও, তাহলেও যে তার অগ্রগতি ধারাবাহিকভাবে একই পরিণতি বহন করতো কিনা সেটা নিয়েও সংশয় এবং সন্দেহ আছে। এই বিষয়গুলো আমরা কেন খতিয়ে দেখছি না? কেউ কেউ বলছে যে তাদের জন্য, আইওসির জন্য আমাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। এগুলো বিভ্রান্তিকর কথাবার্তা। যা যৌক্তিক, যা ন্যায্য, সেটা নিশ্চিত করার সক্ষমতা বিগত সময়গুলোতে সরকার দেখাতে পারেনি, উৎসাহ দেখাতে পারেনি। প্রথম 2007-8 সালে 15টা ব্লকের জন্য করা হয়েছিল, বহু কোম্পানি এসেছিল, সেখানে যাচাই বাছাই করা হয়েছিল এবং 4.1 যতদূর সম্ভব $1.06 মূল্য হারে গ্যাসের কথা ছিল এবং তাদেরকে এলএনজি করে রপ্তানি করার সুযোগ দেওয়ার ব্যাপার ছিল। এলএনজি করে রপ্তানি করার সুযোগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং সেটা আগাতে পারেনি সরকার। সে বিষয়টি নিষ্পত্তি করতে যে বলা হয়েছে তাহলে তাদের গ্যাসের দাম বেশি দিতে হবে। তো গ্যাসের দাম বেশি দেওয়ার মানে কি? তাহলে আগের যে $4.07 পর্যন্ত উঠে গেছিল তখন, তো সেখানে ঠিক ডাবল দামে তাদের কাছ থেকে গ্যাস কিনতে হবে যদি রপ্তানি করতে না দেওয়া হয়। তাহলে আগের দাম সেটা কি ছিল? $4.16। এইসব বিষয়গুলো সরকারের সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে, নীতি নির্ধারণী পর্যায়ে বিচার বিশ্লেষণ করার কি সক্ষমতা নেই? নাকি এগুলো তারা বুঝে না? নাকি তাদের এগুলোর মধ্যে দুরভিসন্ধি আছে? সে বিষয়টি বর্তমান সরকারের আমলে বিচার বিশ্লেষণ না করে যেসব কথাবার্তা এখন মিডিয়ায় বা বিভিন্ন ব্যক্তিবর্গ সামনে এনে দাঁড় করাচ্ছে, তাতে জ্বালানি নিরাপত্তা সংরক্ষণ, পাশাপাশি যে সংকট বা যে সমস্যায় আমরা বিনিয়োগকারীদের পাচ্ছি না, পেলেও চুক্তির পরে গ্যাস পাচ্ছি না, তারা অনুসন্ধান করছে না, বরঞ্চ ব্লক আটকে রাখছে, এসব ব্যাপারে অন্ধকারে রেখে এর সমাধান হবে বলে আমি মনে করি না। কিন্তু স্যার, আমাদের যে জ্বালানি নিরাপত্তার বিষয়টি আসলে এতটাই এখন একটি অনিশ্চয়তার মধ্যে আছে যে একদিকে আসলে আমরা গ্যাস কিনতে পারছি না, আমাদের কাছে ডলার নেই, অন্যদিকে আমরা এই যে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের যে অনুসন্ধান কার্যক্রম এবং উত্তোলনের জায়গাটা যেটি বারবার আপনারা বলছেন, এই জায়গাটাও আপনি বলছেন যে পরিষ্কার করছে না, আসলে কোথায় কি হচ্ছে আমরা সেভাবে জানতে পারছি না। এখানে এখন আসলে নতুন সরকার যেহেতু এসেছে, গত সরকারের আমলে আমরা জানি ব্যাপক আসলে অনিয়ম দুর্নীতি হয়েছে এখানে, কিন্তু এখন আসলে কি হচ্ছে? গত 6 মাসে আপনি কি কোনো ধরনের পরিবর্তন দেখেছেন? আমি কোনো পরিবর্তন দেখিনি এবং এই ব্যাপারে এই জ্বালানি খাতের জ্বালানি নিরাপত্তা, জ্বালানি সংকট, বিদ্যুতের এই সমস্ত নাজুক অবস্থা, এগুলোর ব্যাপারে আমরা বহুভাবে সরকারকে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, আমাদের দাবি দেওয়া পেশ করা করে এসেছি এবং আগামীতেও করতেই থাকবো। কিন্তু এখন বর্তমান সরকারের জন্য যা ছিল সুবিধাজনক, যে তাদের কোনো দলীয় স্বার্থ ছিল না, তারা কোনো স্বার্থ সংঘাত যুক্ত ছিল না, তারা এই প্রবলেমটা যতটা নির্মোহভাবে স্বার্থ সংঘাত মুক্ত হয়ে এটাকে হ্যান্ডেল করতে পারত। তারা কেন পারছে না? আমার কাছে মনে হচ্ছে তাদের সক্ষমতার অভাব কোন জায়গায় সেটা আমি খুঁজে পাচ্ছি না। আমরা তাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলেছিলাম যে এনার্জি রেগুলেটরি কমিশনে আইনে এসব সকল বিষয় দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। তারা সরকারের যে কোনো প্ল্যান পরিকল্পনা রিভিউ করার কথা, ইউটিলিটি নতুন কোনো কার্যক্রম শুরু করার আগে কোনো বিষয়ে, কোনো বিদ্যুৎ বিভাগ বলেন, জ্বালানি বিভাগ বলেন বা বিপিসি বলেন, কেউ সেখানে পাঠাই না। আমি পয়সা দিয়ে কিনবো, আমার কাছ থেকে পয়সা বেশি যাবে কি কম যাবে কোনো উন্নয়ন করার প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের ক্ষেত্রে যে কারণে আমার সংশ্লিষ্টতা রাখা হয়েছে, আমার কাছে সরকারের এইসব প্ল্যান পরিকল্পনা আহ ব্যাপারে মতামত নেওয়া বা আমাকে সংশ্লিষ্ট করা বা সেক্ষেত্রে আমাকে ক্ষমতায়ন করা, অর্থাৎ ভোক্তাদের ক্ষমতায়ন করার বিষয়টি সরকারের মাথায় একদমই কাজ করছে না। বিগত সরকারের মাথায় কাজ করেছিল না, করেনি, সেটা বুঝতে পেরেছে যে তারা লুণ্ঠনমূলক ব্যবস্থার আওতায় তারা দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করেছে, আইন পরিবর্তন করেছে, যা খুশি তাই করেছে। এই সরকার তো তা করছে না, করবে না, করে না। তাহলে এই সরকারের সমস্যা কোথায়? যে তাদের এগুলো বিআরসি কে পাঠিয়ে বিআরসি কে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণের মতামত নিয়ে, তাদের পরামর্শ নিয়ে সরকার তাদের কাছ থেকে পরামর্শ আনবে এবং ভোক্তাদেরকে সেখানে এম্পাওয়ার্ড করবে। ভোক্তারা মতামত দেবে, ভোক্তা প্রতিনিধি মতামত দেবে। এইসব কথা কে সরকারকে মতামত দেয়? কে এই কথাগুলো বলে? আমি তো বুঝতে পারি না কারা এগুলো সরকারকে বুঝায় যে এই সমস্ত সুবিধা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্বচ্ছ এবং বিভ্রান্তিকর। সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে,
সেই কাজটা সরকার করে না। সুতরাং সরকার কোনোদিন সফল হবে না, কোনোদিন এই এই দেশের দুর্দশা কোনো সেক্টরে বুঝবে না, আর এনার্জি কেন কোনো সেক্টরে হবে না। সেটি খুবই হতাশার কথা আপনি যেটি বলছেন স্যার। এই মুহূর্তে যে জ্বালানি মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, জ্বালানি উপদেষ্টা, আপনার কিছু মনে হচ্ছে যে মানে সরকারের বিশেষ করে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সাথে মন্ত্রণালয়ে যারা কাজ করছেন বা বিভাগগুলোতে যারা কাজ করছেন তাদের মধ্যে যোগাযোগ বা সমন্বয়, অথবা ওনারা আসলে মানে পুরোপুরি তাদেরকে সেই নিয়ন্ত্রণটা করতে পারছেন না, এই ধরনের কি আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে, প্রথমত কথা হচ্ছে যে এই 15 বছর বা তার আগের সময় জ্বালানি সেক্টরের রিফর্ম নামে একটা শব্দ ডোনাররা এই সেক্টরের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এবং সেই চাপানোর মধ্য দিয়ে তারা এই খাত বাণিজ্যিক খাত বানাতে চেয়েছে, এ খাত লাভজনক করতে চেয়েছে, এ খাত থেকে সরকার যথেষ্ট রেভিনিউ আর্নিং করতে চেয়েছে, বেসরকারি খাত থেকে বিনিয়োগ আনতে চেয়েছে, এই সমস্ত কথাবার্তা বলেছে। যেখানে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে মৌলিক অধিকার কোনোটাই নিশ্চিত করা যাবে না। মৌলিক অধিকার গুলোর উপাদানগুলোর মধ্যে যদি ঘাটতি বা সংকট থাকে, তাতে যত রকমের বিপদ হতে পারে, জ্বালানি ঘাটতিতে তার থেকে বেশি ভয়াবহ বিপদ হতে পারে। এই বিষয়টি যারা তখন 1990 সালের মানে গত দশকের নব্বই দশকে বা তার আগে এই যে জ্বালানি সেক্টর এইভাবে রূপান্তর করার ব্যাপারটি যেটা এই জাতির উপরে চেপে বলেছে, জাতীয় ও বোধশোধ এখানে রিফ্লেকশন হয়নি। এসব করতে যেয়ে আজকে 2025 সালে এসে দেখা গেছে যে পুরা খাতটা তছনছ হয়ে গেছে, তছরূপ হয়ে গেছে, লুণ্ঠনের ক্ষেত্র তৈরি হয়েছে, অলিগার গোষ্ঠী তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে মোকাবেলা করার জন্য সরকারের সামর্থ্য আছে বলে আমার মনে হচ্ছে না। সরকার এখানে যে সমস্ত গোষ্ঠীগত স্বার্থ সংশ্লিষ্ট মহল এই খাতকে যে জিম্মি করে রেখেছে, তাতে সরকার তার অসহায়ত্বের বিষয়টি নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে বলে আমি মনে করি। সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখেছি, গ্যাসের দামের একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে, বাড়ানো হয়েছে, বিশেষ করে নতুন শিল্প কারখানা করার ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি দামে গ্যাস কিনতে হবে। এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আমরা জানি যে আসলে গ্যাসের দাম বা বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে বিআরসির একটা গণশুনানি করে আসলে সেই জায়গাটাতে ভোক্তাদের তো মতামত নেওয়ার দরকার ছিল, সেই জায়গাগুলোতেও করা হয়নি। এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে, বিশেষ করে যখন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, বিনিয়োগ স্থবির হয়ে আছে, কর্মসংস্থান হচ্ছে না, এই সময় কি আসলে এই সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আগেই বলেছি সব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ এবং জনস্বার্থ বিরোধী। কারা এই সমস্ত সিদ্ধান্ত নেয় সে প্রশ্নটা আমি আগেই সামনে এনে, আমার প্রশ্ন হচ্ছে যে জ্বালানি সরবরাহ না হলে আমি বা আমরা ভোক্তারা জ্বালানি নিরাপত্তাহীনতার শিকার হব। সুতরাং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দায় বা খরচ তো ভোক্তাদের, এবং ভোক্তাদেরকে সংশ্লিষ্ট না করে যদি দেখা যাচ্ছে যে সরকার পয়সা জোগাড় করতে পারছে না, যোগান দিতে পারছে না, ভর্তুকি দিতে পারছে না, সংস্থান হচ্ছে না, দাম বাড়াতে হবে, সেটা তো ভোক্তাকে বুঝতে হবে। বাড়ালে তো ভোক্তার হাত থেকে পয়সা দিতে হবে। সরকার যে পয়সা দেয় সেটাও তো ভোক্তার পয়সাই দেয়, ট্যাক্স ভ্যাট মাধ্যমে কালেকশন করে সরকার। একমাত্র তেল খাত থেকেই সরকার বছরে 13-14 হাজার কোটি টাকা নিয়ে যায় রেভিনিউ হিসেবে। সরকারের এই রেভিনিউ আর দরকার আছে? এইরকম রেভিনিউ আহরণ করে যদি 7%, 8% প্রবৃদ্ধির বাজেট করার কি কোনো দরকার আছে? যে বাজেটের অর্ধেকের বেশি পয়সা তছরূপ হয়ে যায়, চুরি হয়ে যায়, লুটপাট হয়ে যায়। এইসব বাজেট করে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড ঘটায়, এরকম একটা দরিদ্র দেশের, আমরা এখন মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে, এইরকম ফুটানি করানোর কোনো প্রয়োজন আছে? দরিদ্র দেশ, যেভাবে মানুষকে বাঁচানো যায়, মানুষকে রক্ষা করা যায়, মানুষের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যময় করা যায়, সেটা করতে যে যতটুকু প্রবৃদ্ধি করা যায় ততটুকু প্রবৃদ্ধি নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই। এই করতে যে আমাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, আমাদের আয় বাড়েনি, ভোগ ব্যয় কমে গেছে, ভোগ ব্যয় কমিয়ে আমাদের এই সমস্ত মোকাবেলা করতে হচ্ছে। জীবন এখন দুর্বিষহ। এই অবস্থায় এইরকম সব এক এক কথা এসে যে আমরা দাম দিতে পারছি না, অমুক করতে পারছি না, তমুক করতে পারছি না, 15 বছর ধরে দাম বেড়েছে, এত কথা বিআরসির গণশুনানিতে হয়েছে, মনে হয় আরব্য উপন্যাস হয়ে যাবে। সেখানে বলা হচ্ছে যে প্রতিবারে দাম বৃদ্ধি হয়েছে, অন্যায় অযৌক্তিক ব্যয়, লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় হয়েছে। সেইটা কেন সরকার
এখনকার প্রেক্ষাপটে কতটা ব্যয়, লুণ্ঠনমূলক ব্যয় তেলে, তরল জ্বালানিতে সমন্বয় হয়েছে, গ্যাসের সমন্বয় হয়েছে, কয়লায় সমন্বয় হয়েছে, বিদ্যুতের সমন্বয় হয়েছে, এই সমস্ত কিছু হিসাবপত্র করে জনগণকে হিসাব করুক। কেন সরকার সেটা করতে অসুবিধা ফিল করে আমি তো বুঝতে পারি না। সরকারের অসুবিধা কোথায়? এগুলো মানুষের হাতে ছেড়ে দিতে। কয়েকদিন আগেও তো জ্বালানি বিভাগে বলে এসছে, জ্বালানি উপদেষ্টাকে খবর পাঠিয়েছে যে আপনি আগে ঠিক করেন 15 বছরে কত টাকা লুণ্ঠন হয়ে গেছে তার একটা হিসাব বের করেন, এবং এখন বিদ্যুৎ এবং জ্বালানি বা গ্যাসের মূল্য কতটা বেশি আছে, কতটা কমাতে হবে, এই সবগুলো ঠিক করেন, মানুষ আশ্বস্ত হবে। তখন মানুষই বলবে যে কতটুকু বিদ্যুতের দাম বাড়ানো লাগবে। সরকারের সবকিছু বাদ দিয়ে হলো জ্বালানি সংস্থানের করার জন্য অর্থ সংস্থান করতে হবে। আপনি কোনো একটা কর্মচারীকে দেখেছেন যে তার জ্বালানি ব্যয় কমেছে? কোন সরকারি খাতে বলেছেন যে খাতের অর্থ বা জ্বালানির পরিমাণ কমিয়েছে? তাহলে আপনি সরকার টাকা দিতে পারছে না, অর্থ সংকটে বসছেন বা ভুগছে, এসব কথা মানুষ বিশ্বাসযোগ্য মনে করবে কেন? জি স্যার, এই মুহূর্তে আসলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কি করণীয় রয়েছে? আমরা জানি যে এই সরকারের আসলে আমরা জানি না এই সরকারের মেয়াদ কতদিন হবে, এবং নতুন রাজনৈতিক সরকার আসার আগে যে সংস্কারগুলো করা দরকার, কি করণীয় আপনি যদি ছোট করে বলেন। প্রথমত, জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের কোন রকম নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া উচিত, এবং তারা বিআরসি তে পাঠাবে কোনটার কি সিদ্ধান্ত নিতে হবে। বিআরসি জনগণের সঙ্গে কনসালটেশন করে মতামত তৈরি করে সরকারের কাছে পাঠাবে, বা সরকার তার উপরে সিদ্ধান্ত নেবে। এবং বিআরসি কে এইভাবে ব্যবহার করা, আর জ্বালানি বিদ্যুৎ বিভাগ এরা পোস্ট অফিসের পোস্ট বক্সের কাজ করবে। তারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তথ্য সরবরাহ করবে, তাদের আর কোনো কাজ নেই। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম জ্বালানি নিরাপত্তা বিষয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের অর্থ সম্পদ জমা রাখার 3 শতাধিক লকারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যেখানে বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন ভিআইপি ব্যাংক কর্মকর্তাদের লকার রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে মঙ্গলবার আদালত থেকে সাবেক ও বর্তমান ব্যাংক কর্মকর্তাদের লকার খোলার অনুমতিও পেয়েছে সংস্থাটি। চলতি সপ্তাহের যে কোনো দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলতে অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। অনুসন্ধান সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার লকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলার অনুমতি পেতে আদালতে আবেদন করা হয়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দাখিলকৃত কাগজপত্র সহ পর্যালোচনা করে তা মঞ্জুর করেছেন আদালত। দর্শক, আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন, এফসিএফ। জনাব মাহমুদ হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি নিশ্চয়ই এর মধ্যে জানেন আসলে যে বাংলাদেশ ব্যাংকের যেই ব্যাংক আসলে পুরো ব্যাংকিং খাতকে সুরক্ষা দেওয়ার কথা, ব্যাংকিং খাতে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আসলে দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। সেই কেন্দ্রীয় ব্যাংকের যারা নীতি নির্ধারক ছিলেন, যারা ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করছেন, গভর্নরের দায়িত্ব পালন করেছেন, পরিচালকের দায়িত্ব পালন করেছেন, তাদের এই ভল্ট থেকে আসলে নানান ধরনের আমরা দুর্নীতির চিত্র দেখতে পাচ্ছি। এরই মধ্যে একজনের ভল্ট খোলা হয়েছে, একজন ডেপুটি গভর্নরের, এবং অন্যান্য আরও কর্মকর্তাদের ভল্টের ব্যাপারে অনুসন্ধান শুরু হয়েছে। এই বিষয়টি আসলে বাংলাদেশের মতো একটি দেশে আসলে কিভাবে দেখবেন? আসলে এটি আমাদের অর্থনীতির জন্য, ব্যাংকিং খাত আমরা জানি একেবারেই ধস, সেই জায়গাটাতে এই বাংলাদেশ ব্যাংকের দায় নিশ্চয়ই এই জায়গায় বড় করে দেখতে চাইবেন আপনি। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমার কাছে সবচেয়ে বড় বিষয় যেটা মনে হচ্ছে যে এই যে দুর্নীতি দমন কমিশন হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একজন আপনার তথাকথিত মোড়ল, যিনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে এইরকম একটা খারাপ অবস্থায় নিয়েছে, এবং যার অনেক কন্ট্রিবিউশন আছে বলে বিভিন্ন সময়, ইভেন বিগত সরকারের সময়ও কিন্তু বিভিন্ন সময় এটা নিয়ে পত্র পত্রিকায় বা বিভিন্ন রিপোর্টে আসছে, তার ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। এবং খোদ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীরা পজিটিভলি এই ব্যাপারে অ্যাসিস্ট করেছে। তারা
এটা রেসিস্ট করেনি বা রেজিস্ট করেনি। তো এটাই আমার কাছে বড় একটা আপনার ইতিবাচক চেঞ্জ মনে হয়। এবং দেখেন বাংলাদেশ ব্যাংকের একদম উপর মহল থেকে শুরু করে সবার কিন্তু আপনার এই ব্যক্তির ব্যাপারে বা যারা বিগত সময়ে ব্যাংকিং সেক্টর খারাপ হওয়ার বা লুটপাট হওয়ার পিছনে যারা ইনভলভ তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এ ব্যাপারে আন্তরিকতা প্রকাশ করছে। এটা কিন্তু খুবই একটা ইতিবাচক দিক যে এই মনতাত্ত্বিক সাপোর্টটা কিন্তু আছে। ইভেন এখন দুর্নীতি দমন কমিশন, যেটাকে একসময় কাগুজে বাঘ বলা হতো, অনেকে ব্যঙ্গ করে স্যাটায়ার হিসাবে তাদেরকে বলতো যে আপনার হচ্ছে হোয়াইটেনিং মেশিন, তারা যে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে এবং তাদের আউন্স আরো বিস্তৃত করছে, যেখানে অন্যান্য কর্মকর্তা সে হোক সাবেক বা বর্তমান তাদেরও কোনো অপ্রদর্শিত অ্যাসেট আছে কিনা বা কোনো নথিপত্র আছে কিনা অ্যাসেটের ব্যাপারে, সেটার ব্যাপারে তারা ইভেন হাইয়েস্ট কোর্ট পর্যন্ত গিয়েছে। এবং বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন তারা খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। এটাই আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হচ্ছে এবং আমি এটাকে সাধুবাদ জানাই। আর আপনি বললেন যে নেতিবাচক প্রভাব, আসলে এখন পর্যন্ত ব্যাংকিং সেক্টরে যেসব তথ্য উপত্য মানুষের কাছে এসেছে বা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেশ বিদেশে প্রচারিত হয়েছে, সেখানে এগুলা যে খুব একটা অজানা তা বলবো না। একজন মানুষ রিজনেবলি এটা এপ্রিহেন্ড করতে পারত এবং সেক্ষেত্রে এই যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে সেটা আমি মনে করি আরো পজিটিভ ভাই ফিরে আসার জন্য ভূমিকা রাখবে। যে বাংলাদেশ ব্যাংকের আমরা দেখেছি যে আসলে মানে আমরা ব্যাংকিং খাতে যদি আমরা দেখি যে গত 10-15 বছরে ব্যাপক পরিমাণ অনিয়ম হয়েছে, বিশেষ করে যে খেলাপি ঋণ ব্যাংক থেকে টাকা বের করে নেওয়া, কয়েকটি গোষ্ঠীর হাতে আসলে ব্যাংকিং খাতে জিম্মি হয়ে থাকা, সেই জায়গাটাতে কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকা রাখার কথা ছিল সেই ভূমিকা রাখতে পারেনি। তার পেছনে কি আপনি মনে করেন যে এই যে ব্যাংক কর্মকর্তারা আসলে এক ধরনের তাদের সাথে যোগাযোগ বা তাদের মানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই তাদেরকে সহায়তা করেছে এই ধরনের অনিয়ম করতে? দেখুন, আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে বিগত বৎসরগুলোয় যে ব্যাংকিং সেক্টরে বা অর্থনৈতিক সেক্টরে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেটা কিন্তু একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল। এটা শুধুমাত্র কিছু আমলাদের কিন্তু একটা ইফোর্ট ছিল না। এটা একদম এন্টায়ারলি একটা আপনার পলিটিক্যাল মাস্টার এবং আপনার যারা অলিগার্ক ছিল স্বার্থ সংশ্লিষ্ট এদের এবং কিছু অসাধু কর্মকর্তাদের একটা আনহলি নেক্সাস ছিল, যেখানে তারা কোলাবরেটিভ অ্যাপ্রোচে রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ এভাবে লুটপাট করে নিয়েছে এবং যেখানে বাংলাদেশ আপনার হচ্ছে সম্পদের দিক থেকে জনগণের তুলনায় বা আমাদের জনসংখ্যার তুলনায় অনেক দরিদ্র একটা রাষ্ট্র। ও সেখানে আমাদের মাথাপিছু সম্পদ যদি চিন্তা করেন, সেখানে এই রাষ্ট্র থেকে সম্পদ বাইরে দেদারসে পাচার হয়েছে এবং বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি এটা ঠিকই বলেছেন যে এখানে অসাধু কিছু কর্মকর্তাদের ইভেন কর্মচারীদের যোগ সাজত ছিল। এখন দেখেন যেখানে একদম পলিটিক্যাল টপ জায়গা থেকে দুর্নীতি হয় এবং সেটা রোধ করার কোনো ব্যবস্থা থাকে না, তখন কিন্তু অসাধু কিছু মানুষ তাদের সাথে এই যোগ সাজতে তাদেরকে এই পলিটিক্যাল লিডারশিপকে সাহায্য সহযোগিতা করে তারাও কিন্তু তাদের স্বার্থ উদ্ধার করে। এরই রেজাল্ট আমরা দেখেছি যে খোদ আপনার মনে করেন ফাইন্যান্স মিনিস্ট্রি সেক্রেটারি সাহেবের কথা বলেন অথবা বাংলাদেশ ব্যাংকের সাবসিকুয়েন্ট গভর্নরদের কথা বলেন অথবা কিছু এই যে ডেপুটি গভর্নর বা এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, ইভেন প্রাইভেট সেক্টরের বিভিন্ন অলিগার্কদের কথা বলেন, তারা মিলে ঝিলে কিন্তু একই সাথে অর্কেস্ট্রেট ম্যানারে কোঅর্ডিনেটেড ম্যানারে এই দুর্বৃত্তায়ন করে রাষ্ট্রের এই বাজে অবস্থা করেছে, অর্থনৈতিকভাবে আমাদেরকে অলমোস্ট কমিয়ে করে দিয়েছে। দেখি যে
যারা আসলে এর সাথে জড়িত কিছু কিছু নাম আসলে একেবারেই বড়ভাবে এসছে, হয়তো তাদের বিরুদ্ধে তদন্তের করার আগে হয়তো আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে যে অভিযোগগুলো এসছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখিনি। বিশেষ করে এর আগের 2জন বা 3জন গভর্নর, আমি যদি আব্দুর রউফ তালুকদারের কথা বলি, বা তার আগের জন, এমনকি ডক্টর আতিউর রহমানের বিরুদ্ধেও কিন্তু ওনার সময় আসলে বড় ধরনের স্ক্যাম হয়েছিল বাংলাদেশ ব্যাংকে আমরা জানি। কিন্তু এই তাদের বিরুদ্ধে আসলে এখন পর্যন্ত আমরা সেভাবে কোনো ধরনের আইনি ব্যবস্থা বা তাদেরকে গ্রেফতার মানে কোনো বিষয় আসলে আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। তার মানে কি আপনি আশা করতে পারেন যে আসলে যারা এই দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত ছিল তাদের আসলেই শাস্তি হবে, অথবা এখনো যারা রয়ে গেছে বাংলাদেশ ব্যাংকে তারা কি আসলেই তাদেরকে রেখে এই কাজগুলো করা, মানে সামনের দিনে আসলে আমরা কি আশা করতে পারি কিনা মানে বাংলাদেশ ব্যাংকে একটি একেবারে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রতিষ্ঠানে তৈরি করার ক্ষেত্রে? দেখুন, আমি যেটা বলবো যে দেশটা এমন একটা অবস্থায় গিয়েছিল, এমন একটা এলোমেলো করে দেয়া হয়েছিল, সেখানে আপনার মনে করেন সবাইকে আইনের আওতায় আনা বা যথাযথ তড়িৎ ব্যবস্থা নেওয়ায় এখানে কিছু প্রবলেম তো হবেই। কারণ 15 বছরের একটা ইস্টাবলিশমেন্ট, যেখানে শুধু টায়ার 1 না, টায়ার 2, 3, ইভেন মনে করেন সাপোর্ট স্টাফ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল বা সুবিধাভোগী হয়ে গেছিল, তারা ওই সেটেলমেন্টের পাচ্ছিল। সেখানে এটা করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও আমি খুব একটা আশাহত হব না। এজন্য আশাহত হব না, আশাবাদী হব যে দেখেন গতকালকে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রিভিয়াস চেয়ারম্যানকে আপনার গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল, বিভিন্ন ভাবে আমরাও বলেছিলাম যে তাকে কেন আনা হয়নি। দেখেন, এভরি রেগুলেটরি এজেন্সি অথবা ইনভেস্টিগেশন এজেন্সি, তাদের কিন্তু একটা ডিউ প্রসেস আছে, এখানে তাদের একটু সময় দিতে হবে। তারপরেও আশঙ্কা তো থেকেই যায়, যেমন পলিটিক্যাল লিডারশিপ বা মাস্টাররা যেভাবে 2 মাস 3 মাস পরেও দেশ ছেড়ে নির্বিবাদে যেতে পেরেছে, এতে কিন্তু মানুষের অনেকটা ভয়ই হয় এবং মনে হয় যে এই যে জুলাই আগস্টে এত প্রাণের বিনিময়ে অর্জিত যে আমাদের একটা নতুন পরিবর্তন, সেটা ধরে রাখা সম্ভব হবে কিনা। কারণ মানুষ কিন্তু এখন বলছে যে ওই যে কথাটা যে স্বাধীনতা আনার চেয়ে রক্ষা করাটা ডিফিকাল্ট, এখন কিন্তু আমরা এমন একটা পজিশনে চলে গিয়েছি। তারপরেও আমরা আশা রাখতে চাই যে হ্যাঁ, এবং বাংলাদেশ ব্যাংকের বিশেষ করে লিডারশিপ যার কাছে আছে, খুবই সজ্জন ব্যক্তি এবং খুবই লার্নেড ব্যক্তি, এবং আশা করা যায়, আমি আশা করি অ্যাটলিস্ট আপনার মনে করেন ইভেন ফাইন্যান্স অ্যাডভাইজার যিনি আছেন, উনিও একবার বাংলাদেশ ব্যাংকের আপনার গভর্নর ছিল, বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতার কথা উনি টাইম এন্ড এগেন বলছে, ফিনান্স মিনিস্ট্রির খপ্পর থেকে রক্ষা করার কথা বলেছে। তো কাজেই ওনার ওই সব কথা যদি আপনার অ্যাকশনে এখন যেহেতু উনি ক্ষমতায় আছেন রূপান্তর করে, তাহলে বাংলাদেশ ব্যাংক আসলে প্রকৃত সেন্ট্রাল ব্যাংক হয়ে গড়ে উঠবে। আমি জাস্ট একটা কথা বলে এখানে শেষ করবো যে দেখেন, একটা সেন্ট্রাল ব্যাংকের রোল যে কি পরিমাণ পজিটিভ হতে পারে, সেটা আমরা পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রিবিউশন এই যে অর্থনৈতিক একটা ক্রাইসিস থেকে উত্তরণের জন্য, এটা কিন্তু দেখতে পারি এবং ওখান থেকে শিখতে পারি যে সেন্ট্রাল ব্যাংক যদি স্ট্রং হয় এবং তাকে পারফর্ম করতে দেওয়া হয়, তাহলে সেটা দেশের অর্থনীতিতে কি রকম করে কন্ট্রিবিউট করতে পারে। তো আমরা সবাই ইতিবাচক হিসাবেই বোধহয় আশা নিয়ে আগাতে পারি বলে আমার মনে হয়। আশা করব যে আসলে সরকার যথাযথ ব্যবস্থা নেবেন এবং ব্যাংকিং খাতকে আসলে একটি, কারণ ব্যাংকিং খাত আসলে আমাদের অর্থনীতির প্রাণ বলা যেতে পারে, তো সেই জায়গাটাতে নিশ্চয়ই ব্যাংকিং খাত আবারও আস্থায় ফিরে আসবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংকিং খাতের নানান অনিয়ম দুর্নীতি নিয়ে। এই মুহূর্তে সময় হচ্ছে বিজনেস আওয়ারে একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহাল ও মুনাফার 5% বিলম্ব জরিমানা সহ ন্যায্য পাওনার দাবিতে জিপি হাউসের সামনে অবস্থান করেন গ্রামীণফোনের চাকরিচ্যুতরা। মঙ্গলবার সকাল 10টা থেকে চাকরিচ্যুত অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ,
ঐক্য পরিষদের ব্যানারে প্রায় 2 শতাধিক ব্যক্তি এই কর্মসূচি শুরু করেন। এরপর রাতে জিপি সেন্টারের ভেতরে বিক্ষোভকারীদের প্রতিনিধি দল এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক চলে। সেখানে সেনাবাহিনীর মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলে। বৈঠক শেষে আন্দোলনকারী প্রতিনিধি দল জানায় আগামী রবিবার বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা বসার কথা জানিয়েছেন গ্রামীণফোনের কর্মকর্তারা। আমরা রবিবারের পরে যদি এরকম কনফার্ম ডেট না পাই, তাহলে কিন্তু এই রকম যদি ঘটনা ঘটে এবং এর ফলশ্রুতিতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে আপনারা জেনে রাখবেন এর জন্য দায়ী থাকবে জিপি ম্যানেজমেন্ট। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক ধারায় লেনদেন চলছে এই মুহূর্তে। ডিএসসির সবগুলো সূচকে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্স, যেটি আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, সেটি 32 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5179 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে প্রায় 10 পয়েন্টের মতো, অবস্থান করছে 1150 পয়েন্টে। ডিএস30 অবস্থান 1916 পয়েন্ট, বেড়েছে 5.96 পয়েন্ট। এবং আমরা যদি দেখি লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে গত কয়েকদিনের চেয়ে। লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় 230 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 256টির দাম বেড়েছে, কমেছে 90টির এবং অপরিবর্তিত আছে 51টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজারের পর জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকা। ইউরো 125 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150, বিক্রয় 155। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 50 পয়সা, বিক্রয় 33 টাকা 30 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 35 পয়সা, বিক্রি 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাতে চাই। রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ এই মুহূর্তে 1,44,890 টাকা প্রতি ভরি। 22 ক্যারেট স্বর্ণের দাম। 21 ক্যারেটের দাম 1,38,300। 18 ক্যারেটের দাম পড়ছে 1,18,541 টাকা এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 97,476 টাকায়। রূপার দরদাম জানাতে চাই। 22 ক্যারেট রূপার প্রতি ভরির দাম পড়ছে 2,578 টাকা। 21 ক্যারেটের দাম 2,449। 18 ক্যারেট 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। বিনা নোটিসে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবং ভ্যাট ট্যাক্স কমানোর দাবিতে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প বন্ধ রেখেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে ভোক্তারা। জেলা প্রশাসক বলছেন সমস্যা সমাধানে পেট্রোল পাম্প মালিকদের সাথে আলোচনা চলছে। মতিউর মুর্তজা তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোনো ধরনের নোটিশ না দিয়ে পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে সকাল থেকেই দেশের উত্তরাঞ্চলের পেট্রোল পাম্পগুলো বন্ধ রেখেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক যাত্রীদের। তেল না পাওয়ায় পাম্প থেকে ফিরে যাচ্ছেন চালকরা। যদি আমি আগে জানতাম তাহলে হয়তো আমি তুলে রাখতাম, আমি আমার প্রোগ্রামটা শেষ করতে পারতাম। আমি এখন তো এই মুহূর্তে আমি কি করবো, আমি তো বাসাও যেতে পারবো না। এখন তেল নেওয়ার উদ্দেশ্যে পাম্পে আসছি আমরা, কিন্তু এসে দেখি পাম্প বন্ধ। এখন আশেপাশে কোনো পাম্পও নাই। বিরাট একটা বিভ্রান্তির শিকার হয়েছে আমরা। এটা আমাদের জন্য একটা প্রচন্ড দুর্বিষহ অবস্থা হয়ে গেছে। এর প্রতিকার করা দরকার। বিনা নোটিশে সড়ক বিভাগ কয়েকটি পেট্রোল পাম্প উচ্ছেদ করেছে দাবি করে পাম্প মালিক ও শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তেল উৎপাদন, বিপণন ও পরিবহন বন্ধ রাখবেন তারা। যতক্ষণ পর্যন্ত সরকার এই গেজেট বাতিল করে আমাদের যারা ন্যাশনালি যারা লিডার আছে তাদের সঙ্গে বসে এটাকে সমাধান না করবে, ততক্ষণ পর্যন্ত এই পেট্রোল পাম্প বন্ধ থাকবে। জেলা প্রশাসক জানান, ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে আলোচনা চলছে, দ্রুতই সমস্যা সমাধান হবে। আমরা পদক্ষেপ নিয়েছি। রাত 1টা পর্যন্ত ওনাদের সাথে আমরা আলোচনা করেছি, ওনাদের সবার সাথে। তো আজকে আসলে এটা বিভাগের তো ডিসিশন। আজকে এই মুহূর্তে বগুড়াতে বোধহয় মিটিং হচ্ছে,
তো একটা পজিটিভ সিদ্ধান্ত চলে আসবে ইনশাল্লাহ। এদিকে আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আসলে উত্তরাঞ্চলের যাত্রীরা, এবং সেই বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যাচ্ছি রাজশাহীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। মুর্তুজা, আমরা জানি আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্প খালি, বন্ধ রয়েছে। এই যে এই ধরনের একটি সিদ্ধান্ত হঠাৎ করে আসলে নেওয়াটাকে সেখানকার মানুষজন কীভাবে দেখছেন, এবং এই মুহূর্তে আসলে পরিস্থিতি কি? মানুষ আসলে তেল ছাড়া আসলে এই মুহূর্তে আসলে কি করছে, এবং এই বিষয়ে আলোচনা কতদূর এগিয়েছে, কবে নাগাদ আবার চালু হতে পারে? সকাল 8টা থেকে কিন্তু উত্তরাঞ্চলের সকল পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন মানুষ। তারা অনেকেই পেট্রোল পাম্পে তেল নিতে কিন্তু আবারও ফিরে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এইভাবে কোনো ঘোষণা ছাড়াই সাধারণ মানুষকে জিম্মি করে পেট্রোল পাম্প বন্ধ রাখা কোনো অবস্থাতেই ঠিক হয়নি। আর আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আলোচনা চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বগুড়ায় পেট্রোল পাম্প মালিক এবং ওনার অ্যাসোসিয়েশন যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা চলছে। সেখান থেকে হয়তো একটি সিদ্ধান্ত খুব দ্রুতই আসবে বলে কিন্তু আমাদের সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু যারা ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে আলোচনা চলছে। আলোচনা শেষে যদি কোনো সমাধান হয় তাহলে তারা আজকেই সকল পেট্রোল পাম্প খুলে দেবেন, আর যদি সমাধান না হয় তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে সেই আলোচনা কিন্তু বগুড়াতে চলছে, সেখান থেকে হয়তো আলোচনা শেষে একটি ঘোষণা আসতে পারে। তবে সাধারণ মানুষের কিন্তু দাবি যে যেন দ্রুত সময়ে পেট্রোল পাম্প খুলে দেওয়া হয়, কারণ সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে রয়েছেন। যারা অফিস আদালতে যাচ্ছেন বা জরুরি প্রয়োজনে কোথাও যাবেন তারা কিন্তু তেল পাচ্ছেন না। দীর্ঘ সময় পেট্রোল পাম্পের সামনে তারা কিন্তু অপেক্ষা করে থাকছেন এবং কখন খুলবে সে প্রশ্নই কিন্তু বারবার করছেন। ফলে দ্রুত সময়ে যেন এই বিষয়ে এক কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়, যেন দ্রুত সময়ে পেট্রোল পাম্প খুলে দেওয়া হয়, সেই বিষয়টিকে কিন্তু সবাই গুরুত্ব দিচ্ছেন। আর ওনার্স অ্যাসোসিয়েশন তারা কিন্তু বলছেন যে নওগাঁয় সড়ক এবং জনপথ বিভাগ যে পূর্ব ঘোষণা ছাড়া যে উচ্ছেদ অভিযান চালিয়েছে সেই ধরনের অভিযান বন্ধ করতে হবে, এবং এছাড়া ভ্যাট ট্যাক্সও কিন্তু কমানোর দাবি করেছেন ওনার্স অ্যাসোসিয়েশন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ শাহাদত। মুর্তুজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পেট্রোল পাম্প বন্ধের খবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী মতিউর মুর্তুজা। রাজবাড়ির মাঠে মাঠে এখন আখ থেকে গুড় তৈরির ধুম পড়েছে। গুড় চিনির চেয়ে মিষ্টি কম হলেও পুষ্টিগুণে এগিয়ে থাকায় চাহিদা বেশি। দিন দিন নানা সংকটে আখ চাষ কমতে শুরু করেছে। তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের লাভবান করতে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজ। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ আখ কাটতে ব্যস্ত, কেউ ব্যস্ত আখ থেকে পাতা ছাড়ানোয়। অন্যদিকে ক্ষেতের পাশে মাড়াই যন্ত্রে ঢুকিয়ে আখ থেকে রস তৈরি চলছে পুরো দমে। তারপর কাছে রাখা বড় কড়াইয়ে সেই রস জাল দেওয়া হচ্ছে, আর এভাবেই তৈরি হয় সুস্বাদু আখের গুড়। আখ মাড়াই এবং গুড় তৈরির মহোৎসব এ দৃশ্য এখন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর প্রত্যন্ত চরাঞ্চলে। এখানকার কৃষকেরা বহু বছর ধরে এভাবে আখ থেকে গুড় তৈরি করে আসছে। তবে কৃষকদের অভিযোগ, নানা সংকটে দিন দিন আখ চাষ কমে যাচ্ছে। এই বছর আমরা কুশুরি মার খেয়ে গেছি, অনেক মার খেয়ে গেছি। কৃষক এবার কুশুরি অনেক মার। আমাদের যে খরচ, সে খরচটা আসলে ওটাই কষ্ট। গুড় মনে করেন ভাই আমরা 2600, 2700, 3000 টাকা করে বেচতে পারি সর্বোচ্চ, কিন্তু 1 কেজি সার কিনা লাগে 65 টাকা দিয়ে। এখন গুড়ির দাম নাই, সারের দাম বেশি, এ করে কোনো পড়তা নাই। আখ চাষ কমে যাওয়ার কথা স্বীকার করে এই কর্মকর্তা জানালেন, কৃষকদের লাভবান করতে উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ সরবরাহ করা হচ্ছে। এই জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কাজটা করছে, যে আমাদের যে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে, সেটা ধান, সবজি, ডাল, তেল, এগুলাতে কৃষকদেরকে উৎসাহিত করে তারা যেন অল্প জায়গাতে, অল্প জমিতে তারা বেশি ফসল উৎপাদন করতে পারে, এই জায়গাটাতে আমরা তাদেরকে উৎসাহিত করতেছি। চলতি মৌসুমে আগামী বছরের জন্য বেছন বা কাটি না রেখেই আখ মাড়াই করছে অনেক কৃষক। এতে করে আখ চাষ আগামীতে অর্ধেকে নেমে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
শেরপুরে দিন দিন বাড়ছে সূর্যমুখীর বাণিজ্যিক চাষ। কৃষি বিভাগের সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে সূর্যমুখী ফুলের চাষ করছেন চাষিরা। দৃষ্টিনন্দন সূর্যমুখীর বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি জেলায় কৃষি পর্যটকের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজের মাঠে হলুদ সূর্যের হাসি, বিস্তৃত মাঠে দোল খাচ্ছে সূর্যমুখী ফুল। শেরপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষাবাদের জন্য উপযোগী হওয়ায় বাড়ছে সূর্যমুখীর বাণিজ্যিক চাষ। শহরের অদূরে মৃগী নদীর কোল ঘেঁষে 4.5 একর জমিতে গড়ে উঠেছে সূর্যমুখীর বাগান। নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত সূর্যমুখীর বাগান এখন মুখরিত দর্শনার্থীদের পদচারণায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের আনাগোনা। আমার এখানে আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, এজন্য আজকে আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসলাম। সূর্যমুখীর বাগান করা হয়েছে, তো আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। আমাদের শেরপুরে তো এরকম বিনোদন কেন্দ্রের খুব অভাব, তো সূর্যমুখী ফুলে এসে আমার অনেক ভালো লাগতেছে। সূর্যমুখী আর সূর্যের মিতালি দেখতে গুনতে হচ্ছে জনপ্রতি 50 টাকা। বাগান মালিকদের প্রতিদিন গড়ে আয় হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা। এবার আশা করি এর ব্যাপক হারে ফলন হবে এবং লাভবান হবে। ক্ষেত মনে করেন ফিরে আয় না, এর মধ্যে কিছু মনে করেন যে পোলা পান বাঁচতে এরা যে ক্ষেত্রে পড়া দিতেছে, 2-4টা ইনকাম করতেছে। ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি জেলায় কৃষি পর্যটনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। কৃষকরা এই সূর্যমুখী আবাদ করে লাভবান হবে, মানুষের উপকারও হবে। পাশাপাশি যেটা হয়েছে আসলে আমরা বোনাস হিসেবে যেটা পেয়েছি, সূর্যমুখীর মাঠটা আমাদের কৃষি পর্যটনে পরিণত হয়েছে। অনেক দর্শনার্থী আসছেন প্রতিদিন সূর্যমুখী দেখতে। জেলায় এবছর 3 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষি বিভাগের প্রণোদনায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 7 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। শুল্ক আরোপের মধ্য দিয়ে কানাডা, মেক্সিকো ও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফ্রন্ট লাইন খুলেছেন ডোনাল্ড ট্রাম্প, যার মাশুলও গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। কেননা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। এটিকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই নীতি যুক্তরাষ্ট্রের তো বটেই, বিশ্ব অর্থনীতিতেও ঝুঁকি তৈরি করবে। গেল 20 জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ওই মুহূর্ত থেকেই যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হয়েছে। তবে এর সূচনা করতে গিয়ে উত্তর আমেরিকাকে বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছেন তিনি। 1 ফেব্রুয়ারি দেন কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা, যদিও 2 দিন পরেই তা 1 মাসের জন্য স্থগিত করেন। তবে এই সময়ের মধ্যেই বৈশ্বিক শেয়ার বাজারে ধস নামে, বেড়ে যায় তেলের দাম এবং ডলারের বিপরীতে বেশিরভাগ মুদ্রার দরপতন হয়। পরে ট্রাম্প মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করায় ফের স্থিতিশীল হয় বাজার। এখানেই শেষ নয়, চীনের উপরও বাড়তি 10% শুল্ক আরোপ করেন তিনি। পাল্টা শুল্ক আরোপ করেছে বেইজিংও। উদ্বেগের ছায়া পড়েছে ইউরোপেও। পাল্টা জবাবের কথা জানিয়েছে মেক্সিকো, কানাডা ও ইইউ। এই শুল্ক আরোপের চাপ 4 দেশকেই বহন করতে হবে, বিশেষত মার্কিন ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, এমনকি বিশ্ব অর্থনীতিরও ঝুঁকি বাড়াবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কমবে বিনিয়োগ পরিকল্পনা। ট্রাম্পের এই শুল্ক আরোপকে ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। দ্য ইকোনমিস্ট বলছে, ট্রাম্পের শুল্ক নীতির অস্থিরতায় ঝুঁকি বাড়ছে বিশ্ব অর্থনীতির। আর যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন বলছে চীন। আসমা তুলি, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতে বিশেষ অভিযানে শুধু জানুয়ারিতেই 6000 অবৈধ অপ্রবাসীকে আটক করা হয়েছে। 270টির বেশি অভিযান পরিচালনা করে ভিসা না থাকায় তাদের আটক করা হয়েছে বলে জানায় আমিরাত কর্তৃপক্ষ। এই অভিযানে আটক প্রবাসীদের 93%কে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাদের মধ্যে বাংলাদেশি আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। গত বছর 1 সেপ্টেম্বর থেকে প্রবাসীদের জন্য দেয়া হয়েছিল সাধারণ ক্ষমার সুযোগ। শুরুতে এই সুযোগ 2
মাসের জন্য দেওয়া হলেও পরবর্তীতে তা আরও বাড়ানো হয়, যা শেষ হয় গত 31শে ডিসেম্বর। আমিরাত সরকারের পক্ষ থেকে বৈধ হওয়ার এ সুযোগ পাওয়ার পরও যারা গ্রহণ করেনি তাদের জন্য 2025 সালে জানুয়ারি থেকে চলছে বিশেষ এই অভিযান। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।